Hello students, welcome to my YouTube channel Keep Studying, Learning and Exploring. আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, সেটা হলো সাইকেল অফ ইরোশন থিওরি বাই ওয়ালথার পেঙ্ক। তোমরা যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমরা জানো যে আগের দিন আমি ডব্লিউ.এম. ডেভিসের যে সাইকেল অফ ইরোশন থিওরি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো যেরকম বলে থাকি আমি, এই তত্ত্বটা যারা জিওগ্রাফি অনার্সের 4th সেমেস্টার স্টুডেন্ট রয়েছে, তোমাদের তো পরীক্ষা সামনে চলে এলো, তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। যারা এসএলএসটি জিওগ্রাফি প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে বুঝে নাও বিষয়টা, যে মানে ডেভিসের সাথে পেঙ্কের তত্ত্বের যে বেসিক ডিফারেন্স খুব ভালোভাবে তাহলে আজকের ভিডিওতে তোমরা বুঝে নাও, কেমন? তো যারা নতুন আমার চ্যানেলে তোমরা আমার ভিডিওগুলো দেখছো তাদের আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তাহলে স্টুডেন্ট দেখে নেওয়া যাক ওয়ালথার পেঙ্ক তার ক্ষয়চক্র তত্ত্বে কি বলেছেন। তোমরা স্ক্রিনেতে যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো আগে ডেভিসের সাইকেল অফ ইরোশনের গ্রাফ বা প্রস্থচ্ছেদটা রয়েছে, তারপরেই কিন্তু পেঙ্কের সাইকেল অফ ইরোশনের প্রস্থচ্ছেদটা রয়েছে। প্রস্থচ্ছেদ দেখলেই বোঝা যাচ্ছে যে কি কি অমিল রয়েছে, বা ডেভিস যা বলেছেন পেঙ্ক কি কি বলেছেন। প্রথমেই বলে দিই, ওয়ালথার পেঙ্ক তার এই তত্ত্বের অবতারণা করেন 1924 খ্রিস্টাব্দে। যারা এসএলএসটির প্রিপারেশন নিচ্ছ, আমার ভিডিওটা যারা দেখছো তোমাদের জন্য তো সালটা খুবই গুরুত্বপূর্ণ, তো মনে রেখো। পেঙ্কের মতে ভূমিরূপ বিবর্তনের জন্য অন্তঃস্থ এবং বহিস্থ শক্তির অনুপাত বিবেচনা করা উচিত। কারণ এই যে ভূমির রূপ পরিবর্তন হচ্ছে, এক রূপ থেকে আর এক রূপে যাচ্ছে, সেখানে অন্তর্জাত শক্তিও কাজ করছে, বহির্জাত শক্তিও কিন্তু কাজ করছে। তো এই মতবাদের ভিত্তি কি, পেঙ্ক কি বলেছেন? মূলত শিলার ক্ষয়ের চর্চার উপর এই মতবাদটা নির্ভরশীল। কারণ আবহবিকার ও ক্ষয়প্রাপ্ত পদার্থগুলির প্রক্রিয়ার উপর পেঙ্কের ধারণা প্রতিষ্ঠিত। আবহবিকার কথাটা কেন বলা হচ্ছে? দেখো, আবহবিকার হলে আবহবিকারজাত পদার্থের উৎপন্ন হবে। আবহবিকারজাত পদার্থগুলো ভূমির ঢাল বরাবর এক জায়গায় এসে সঞ্চিত হবে পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে, তাই তো? এবারে তারা কি পরিমাণ হারে গড়িয়ে আসবে উপর থেকে নিচে, কতটা সঞ্চিত হবে, এটা কিন্তু সবটাই নির্ভর করছে সেই জায়গার ভূপ্রকৃতি এবং কতটা কি ক্ষয় হচ্ছে তার উপরে। তাহলে প্রথমে পেঙ্কের মতবাদের সাধারণ নীতিগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম যে নীতিটা বলা হচ্ছে যে ক্ষয়কাজের তীব্রতা, কোন একটি নির্দিষ্ট স্থানে ক্ষয়কাজের তীব্রতা এই অংশে ঢালের সঙ্গে সমান অনুপাতে ঘটবে। ঠিক আছে, সমান অনুপাতে ঘটবে। কিরকম? ঢাল যদি বেশি হয় তাহলে মনে করো এই ঢাল, তাহলে ক্ষয়জাত আবহবিকারগ্রস্ত পদার্থগুলো যত বেশি গড়িয়ে নিচের দিকে আসবে তত তাহলে এখানে যেমন অবঘর্ষ প্রক্রিয়া কাজ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ঘর্ষণ প্রক্রিয়াও কিন্তু কাজ করবে। কেমন? আচ্ছা, নেক্সট যেটা বলা হচ্ছে, ক্ষয়প্রাপ্ত পদার্থগুলির আয়তনের উপর কোনো অংশে ভূমির ঢাল নির্ভর করে। মানে ধরো ঢাল যদি খুব বেশি হয় তাহলে যত বড়ই বোল্ডার হোক না কেন, যত বড়ই ক্ষয়জাত পদার্থ হোক না কেন, সে তাহলে দ্রুত গড়িয়ে নেমে আসবে। কিন্তু যদি ঢাল কম হয় তাহলে কিন্তু তারা সহজে গড়িয়ে নেমে আসতে পারবে না। কেমন? নাম্বার 3, ঢাল বেশি হলে পরিবহন ক্ষমতা বেশি হয়। খুব স্বাভাবিক ব্যাপার। এই প্রথম দুটো নীতির যোগফল হলো এইটা। ঢাল যত বেশি হবে তত সেই ভূমির ঢালটা তত বড়, তত বিভিন্ন আকৃতির বোঝা সে পরিবহন করতে পারবে। নেক্সট যেটা বলছে, ঢালের কোনো অংশে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলির পরিমাণ সমান থাকলে তাহলে ক্ষয়কার্যের দ্বারা
সমান্তরাল দিকে ঢালের পশ্চাৎ অপসারণ করবে। এই যদি ঢাল হয়, ঠিক আছে, যদি ক্ষয়প্রাপ্ত পদার্থগুলির পরিমাণ সর্বত্রই সমান থাকে, তাহলে ক্ষয়কার্যের দ্বারা ঢালের পেছন দিকে একই রকম ঢালের, তাহলে পেছন দিকে সে সরে যাবে। ঢালটা পূর্বে এখানে ছিল, আস্তে আস্তে সে এখানে চলে আসবে, এদিকটা চলে আসবে। কোনো এক পশ্চাৎগামী ঢালের পাদদেশে যদি কোনো ক্ষয়প্রাপ্ত পদার্থ সঞ্চিত হয়, তাহলে আগের ঢালের সামনের দিকে অপেক্ষাকৃত কম ঢালযুক্ত অন্য এক ভূমি সৃষ্টি হবে। এই ঢালে ধরে নাও যে কিছু পদার্থ সঞ্চিত হয়েছিল ঢালের পাদদেশে, ঢালটা পেছন দিকে সমান্তরাল ভাবে সরছে, কেমন? তাহলে এই ঢালে পাদদেশে যেটা যতটা পেছনে সরে এসেছে, সেখানে তাহলে একটু বেশি পদার্থ সঞ্চিত হবে, কারণ সরে আসছে সে পেছন দিকে, তাই না? নেক্সট যেটা বলা হচ্ছে যে পেঙ্কের মতবাদে স্টেজ বা অবস্থার কথা উল্লেখ না করে ডেভেলপমেন্ট বা এন্ডভিক্লাং ধারণার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মানে কিভাবে ঢালের পরিবর্তন হচ্ছে বা কিভাবে বিবর্তন হচ্ছে ঢালের, কেমন? এখানে কোনো স্টেজের ব্যাপার নেই। কেন স্টেজের ব্যাপার নেই সেটা পরে আসছি, তা তোমরা একটু এই ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে ডেভিসের সাইকেল অফ ইরোশনে দেখো এক একটা স্টেজের কথা বলা হয়েছে, ইউথফুল স্টেজ, ম্যাচিওর স্টেজ, ওল্ড স্টেজ, মানে যৌবন, পরিণত, বার্ধক্য। কিন্তু এখানে দেখো ঢালটার একটা মানে প্রথমে উত্তল অংশে বা কোনো একটা জায়গা ঢাল মনে করো এইরকম, তাহলে এই জায়গায় একরকম ক্ষয় হবে, এই জায়গায় একরকম ক্ষয় হবে, তারপরে একরকম ক্ষয় হবে, তারপরে কতটা কি সঞ্চয় হবে, এইভাবে যে ডেভেলপমেন্ট সেইটার কথা এখানে বলা হয়েছে। এবং এই ধারণা কিন্তু সময় নির্ভর ধারণা নয়, মানে সময়কে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তাহলে পেঙ্কের যে ক্ষয়চক্র মতবাদ, সেখানে কি বলা হয়েছে? পেঙ্কের মতে ভূমিরূপের বিবর্তন অন্তর্জাত শক্তি দ্বারা ভূ উত্থান, এখানেও ভূ উত্থানের কথা বলা হয়েছে, উত্থানের হার এবং বহির্জাত শক্তির প্রভাবে ক্ষয়ের হারে আনুপাতিক সম্পর্কের উপর নির্ভর করবে। মানে উত্থানও হবে, তার সাথে সাথে ক্ষয়ও চলতে থাকবে, ঠিক আছে, একসাথে চলবে। ডেভিস যেমন বলেছিলেন যে আগে উত্থান কমপ্লিট হোক তারপরে ক্ষয় হবে, কিন্তু এখানে পেঙ্ক বলেছেন উত্থানও হবে, তার সাথে সাথে ক্ষয়ও চলতে থাকবে। তাহলে এই সম্পর্ক 3 প্রকার হতে পারে। সেগুলো কি কি? যেমন বলা হচ্ছে যে যদি উত্থানের হার বেশি হয়, ক্ষয়ের হার যদি কম হয়, তাহলে কি তৈরি হবে? তাহলে এখানে উত্তল ঢাল, ভূমির উত্তল ঢাল তৈরি হবে। নেক্সট যেটা বলা হচ্ছে যদি উত্থানের হার আর ক্ষয়ের হার যদি সমান হয়, তাহলে কি হবে? তাহলে সেখানে ইউনিফর্ম স্লোপ বা সমঢাল তৈরি হবে, সমঢাল তৈরি হবে, ঠিক আছে? উত্থানও হচ্ছে, তার সাথে সাথে ক্ষয়ও চলতে থাকে, তাহলে ভূমির ঢালটা সমান হবে, আর এক্ষেত্রে ভূমির ঢালটা এরকম উত্তল হবে। আর থার্ড 3 নম্বর বলা হচ্ছে যদি উত্থানের হার কম হয়, ক্ষয় বেশি হয়, তাহলে সেখানে অবতল ঢাল তৈরি হবে, ঠিক আছে? তাহলে সেখানে অবতল ঢাল তৈরি হবে, কারণ ভূমিকে উত্থিত হতে দিচ্ছে না, ক্ষয়টাই আগে এগিয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এইভাবে 3 ধরনের ঢাল পেঙ্কের ক্ষয়চক্র মতবাদে সৃষ্টি হবে। তাহলে পেঙ্কের ক্ষয়চক্র মতবাদের ধারণাটা আমরা যদি পাই, পেঙ্কের মতে ভূমির একদম বিবর্তনের গোড়ার দিকে সমুদ্রতলের কাছাকাছি একদম বন্ধুরতাহীন একটা নিম্ন সমপ্রায় ভূমি অবস্থান করবে, এটা পেঙ্ক বলেছেন। মানে প্রাথমিক যে ভূমিটা তৈরি হচ্ছে, প্রাথমিক ভূমিকে এখানে পেঙ্ক বলেছেন প্রাইমার রাম্প। প্রাইমার রাম্প, আমার হয়তো বানান ভুলও হতে পারে, এখানে একটা পি হবে, এক্সট্রিমলি সরি। প্রাইমার রাম্প কথাটা এসেছে প্রাইমারি থেকে,
ঠিক আছে, একদম সমুদ্রতলের কাছাকাছি যে মানে বন্ধুরতাহীন যে ভূমিটা, এই প্রাইমার আম্ফের ওপরেই ক্ষয়জনিত পলি সঞ্চয়ের ফলে মানে এই প্রাইমার আম্ফি কি হবে, আস্তে আস্তে উত্থিত হবে, তার উপর ক্ষয় হবে এবং বিভিন্ন ধরনের ঢাল আমরা দেখতে পাবো, মানে ঢালের বিবর্তনটা আমরা দেখতে পাবো। দেখো ডেভিসের ক্ষয়চক্রে যেমন উনি বলেছিলেন যে জলবিভাজিকা তৈরি হবে, উপনদী তৈরি হবে, এইসব অনেক কিছু এই বিবর্তনগুলো উনি ব্যাখ্যা করেছিলেন। কিন্তু পেঙ্ক বলেছিলেন যে ঢাল, প্রাথমিক ভূমির তো একটা ঢাল থাকে, আস্তে আস্তে ক্ষয়রোগ কাজ করা শুরু করে দেবে, তো উত্থানের সাথে ক্ষয়ের হারের সামঞ্জস্যের সাথে এখানে ঢালটা একটু পরিবর্তন হবে। তো প্রথম উনি যে বিবর্তনের কথা বলেছেন বা ডেভেলপমেন্টের কথা বলেছেন সেটাকে বলা হচ্ছে অফেস্টিজেন্ডে। দেখো এই বানানগুলো একটু তোমরা পরীক্ষার সময় মনে মানে কষ্ট করে মনে রাখবে, কারণ যেহেতু আমরা জানি যে ওয়ালটার পেঙ্ক জার্মান ছিলেন, ঠিক আছে, তো সেইভাবেই আর কি মানে সেই ডিকশনারি অনুযায়ী কিন্তু এগুলোকে ব্যাখ্যা করা হয়েছে, মানে এই টার্মগুলো দেওয়া হয়েছে। এন্টভিকলাং কি, এটা আগে একটু এই ছবিটা দেখে নাও। এই যে অফিস্টিজেন্ডি বা আউস্টিজেন্ডি এন্টভিকলাং কি বলা হয়েছে, যখন ভূমির উত্থানটা হবে, কেমন, তার সাথে ক্ষয়টাও চলবে। এই পর্বে ভূমির উত্থানের হারের থেকে উপত্যকার গভীরতা কম হয়। কি বললাম, এই পর্বে ভূমির উত্থান যতটা হচ্ছে উপত্যকার গভীরতা কিন্তু কম হচ্ছে, এবং উপত্যকা গভীরতার মানে গভীরতা করতে চাইছে, উপত্যকা আরো গভীর করতে চাইছে, তো তার সাথে সমতা রেখে উপত্যকার কিন্তু প্রশস্তটাও মানে চওড়া যেটা সেটাও কম হয়। সাধারণভাবে নদী এখানে নিম্নক্ষয় করার জন্য ভি আকৃতির উপত্যকা তৈরি হবে। উপত্যকার পার্শ্বদেশ উত্তল প্রকৃতির হবে, কেমন, ভূমির বন্ধুরতাও সাধারণভাবে বাড়তে থাকে। পরবর্তীকালে এইরূপ গম্বুজ আকৃতির ভূমিতে পিডমন্ট ট্রাপেন তৈরি হয়। তাহলে আমরা এই অস্টিজেন্ডি এন্টিকুইকলানে কি দেখলাম, কি তৈরি হচ্ছে না, পিডমন্ট ট্রাপেন। এটা কি, এটা হলো যে মনে করো যে উপত্যকার পার্শ্বদেশটা একটু উত্তল প্রকৃতির হচ্ছে, উত্তল প্রকৃতির হয়, উত্তল প্রকৃতির হওয়ার জন্য ভূমির বন্ধুরতাও এখানে বেশি হয়, কেমন, এই যে উত্তল হচ্ছে বলে ভূমির বন্ধুরতাও বেশি, তো এখানে একটা যেটা যে ভূমিটা আমরা দেখতে পাবো সেটাকে বলা হচ্ছে পেঙ্কের ভাষায় পিডমন্ট ট্রাপেন। পরবর্তী বি পর্যায়ে যেটা দেখতে পাচ্ছি গ্লিফমরফিজ এন্টভিকলাং। এই পর্যায়ে ভূমির উত্থান সমানভাবে ঘটে, ভূমি ক্ষয়ও সমানভাবে হয়, মানে এই স্টেজটা। তাহলে কি হবে, এই পর্বে ভূমির যে এবড়ো খেবড়ো ব্যাপারটা ছিল বা রাগেডনেস বা বন্ধুরতা ছিল, সেই বন্ধুরতা ও উপত্যকার ঢাল অপরিবর্তিত থাকে এবং উপত্যকার পার্শ্বদেশের ঢাল সমতল প্রকৃতির হয়, আর কিন্তু উত্তল থাকে না, সমতল প্রকৃতির হয়। এরপরে আফটিজেন্ডি এন্টভিকলাং মানে 3 নম্বর, যেখানে উত্থান কমে যাচ্ছে, ক্ষয়টা বেশি হচ্ছে, কেমন, ফলে ভূমি ক্ষয় তো বাড়তে থাকবে, এখানে বাড়তে থাকলে কি হবে, উপত্যকার পার্শ্বদেশের ঢাল অবতল প্রকৃতির হয়, অর্থাৎ এই রকম অবতল প্রকৃতির হয়। অপরদিকে সমান্তরালভাবে ভূমির ঢাল কি হচ্ছে, পেছন দিকে সরে যাচ্ছে, পশ্চাৎ অপসারণ হচ্ছে বা প্যারালাল রিট্রিট হচ্ছে। আমরা এটা পড়েছি, তোমরা যারা এসএলএসটি ক্যান্ডিডেট রয়েছে তোমরা এই প্যারালাল রিট্রিট টার্মটা সম্পর্কে জানো। প্যারালাল রিট্রিট হচ্ছে কোন স্টেজে না, অ্যাস্ট্রিজেন্ডি এন্টভিকলাংয়ে। কখন না, যখন উত্থান কম হচ্ছে, ক্ষয়ের হার বেশি হচ্ছে এবং উপত্যকার ঢালটা অবতল হচ্ছে, কেমন। এই পর্বে উপত্যকার পার্শ্বদেশ তখন দুটি অংশে বিভক্ত হয়ে যায়। ধরো যে ঢালটা খাড়া রয়েছে, দুটোই যে সমান হারে অবতল হবে তা নয়, একটা কম অবতল হবে, একটা বেশি অবতল হবে। তাহলে যে খাড়া অংশটা রয়েছে, খাড়া
অংশটাকে রয়েছে, খাড়া প্রকৃতির যে ঢালটা রয়েছে তাকে বলা হচ্ছে বসেনজেন, BOSCHUNGN, বসেনজেন। এবং যেখানে মৃদু ঢাল রয়েছে, মনে করো এইটা একটু খাড়া ছিল, এটা হলো বসেনজেন, আর এটা একটু মৃদু ঢাল রয়েছে, তাকে বলা হচ্ছে হ্যালডেনহ্যান্ড। আমি আবারও বলছি, এই বসেনজেন হ্যালডেনহ্যান্ডটা কোথায় দেখতে পাচ্ছি আমরা? থার্ড স্টেজে, মানে থার্ড ডেভেলপমেন্টে, অ্যাবস্টিজেন্ডি এন্টিফিক্লাঙে, যেখানে উপত্যকা অবতল হয়ে যাচ্ছে, কিন্তু সমান অবতল হচ্ছে না, কারণ অসম ক্ষয় কাজ হচ্ছে। যেখানে উপত্যকার খাড়া ঢাল রয়েছে সেখানে বসেনজেন তৈরি হচ্ছে, যেখানে উপত্যকার মৃদু ঢাল তৈরি হচ্ছে সেখানে হ্যালডেনহ্যান্ড তৈরি হচ্ছে। এই দুটো ঢাল একটা সুনির্দিষ্ট কোণে মিলিত হয়। এই পর্বে জলবিভাজিকার ঊর্ধ্ব অংশের ক্ষয় চলতে থাকে, ফলে জলবিভাজিকার মস্তক এবং উপত্যকা নিম্ন অংশের মধ্যে উচ্চতার পার্থক্য কমতে থাকে। এবং আস্তে আস্তে কি হচ্ছে, যে একটা ভৃগু তট তৈরি হচ্ছে। তো ঢালটা তো পেছন দিকে সরেছে, ঠিক আছে, ঢালটার পেছন দিকে সরতে সরতে কি তৈরি হয়েছে? একটা ভৃগু তট তৈরি হয়েছে। কেমন? এইভাবে ভৃগু তটটা যত ক্রমশ পিছিয়ে যাচ্ছে, তত ইনসেল বার্জের মতো পাহাড়, মানে গোলাকৃতি মাথা বিশিষ্ট পাহাড়, ঠিক আছে, ইনসেল বার্জের মতো পাহাড় সৃষ্টি হয়। ক্ষয়কার্যের একদম শেষ পর্যায়ে প্রায় সমতল এই ভূমিটাকে পেঙ্ক নাম দিয়েছেন এন্ড রাম্প। তাহলে আমি আবার ফের আগের প্রোফাইলে ফিরে যাই। দেখো, একদম ওল্ড স্টেজে যেখানে সমপ্রায় ভূমি বা এবড়োখেবড়ো ভূমি বা প্রায় বন্ধুহীন যে ভূমিটা ছিল, সেখানে ডেভিস কি নাম দিয়েছিলেন তাকে? পেনিপ্লেন। সেখানে আমরা কি দেখতে পেতাম? মানে অবশিষ্ট পাহাড়গুলো মোনাড নক, তাই তো? তোমরা যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছো, আমি এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বের লিঙ্কটা আমি দিয়ে দেব। আর এইখানে পেঙ্ক তার তত্ত্বে যে একদম লাস্ট ডেভেলপমেন্টের কথা বলেছেন, ঠিক আছে, যেখানে ইনসেল বার্জ যেখানে তৈরি হচ্ছে, সেই ভূমিরূপটাকে উনি কি বলেছেন? সেই ভূমিরূপটাকে তিনি বলেছেন এন্ড রাম্প। বোঝা গেল? তবে এটা বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু একদমই সময় নির্ভর নয়। ভূমির উত্থানের সাথে ক্ষয় যখন যেরকম হবে সেইভাবে ভূমির ডেভেলপমেন্ট হবে, ঢালের পশ্চাৎ অপসারণ হবে, এরকম এক একটি মানে উপত্যকা তৈরি হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল ওয়ালথার পেঙ্কের তত্ত্ব। আমি আবারও বলছি, তোমরা যারা নতুন আমার চ্যানেলে, নতুন ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো, আমি নোটস এখানে দেব না, কারণ তোমরা যে কোনো টেক্সট বইতে খুব ভালোভাবে পেয়ে যাবে এই থিওরিগুলো। আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি সহজ করে, যাতে তোমরা সহজে বুঝে অন্তত পরীক্ষার আগের দিনও আমার ভিডিওটা তোমরা ভালোভাবে শুনে পরীক্ষায় গিয়ে লিখতে পারো। আর কিছুদিন পর তোমাদের জন্য আমি একটা নতুন ঘোষণা নিয়ে আসবো তোমাদের সুবিধার জন্য। তো অবশ্যই তোমরা আমার সাথে থেকো, তোমাদের যাতে সুবিধা হয় আমি সেই চেষ্টাই করব। আর কথা বাড়াবো না, ভালো করে পড়ো, পরীক্ষা দাও ভালো করে। অল দ্য বেস্ট।